কষ্ট হইলো। অভিযোগ দায়ের, এই আইনের অভিযোগ কোথায় করবে? থানায়। সবসময় মনে রাখবেন কোথায়। থানায় আবার কোথাও তদন্ত করে কোথায় পাঠাবে? ট্রাইব্যুনালে। তবে ট্রাইব্যুনাল অভিযোগ দায়ের করতে পারবে। ট্রাইব্যুনাল অভিযোগ দায়ের করতে পারবে। তো অভিযোগকারী পুলিশ কি করবে যে অভিযোগকারীকে পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা দেবে। খেয়াল রাখবেন, একবার সন্ত্রাসী বিরোধী আইন, সাক্ষীকে নিরাপত্তা দেওয়া, এবং এই আইনও বলছে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করবে। এবং খেয়াল রাখতে হবে যে এই আইন অনুযায়ী কিছু যদি ভিন্ন প্রয়োজন কিছু না থাকে, অবশ্যই অভিযোগকারীর অবশ্যই না পরিচয় গোপন থাকবে, এক কথায় এইটুকুই। থানা তো কোথায় অভিযোগ করবে? থানা অথবা ট্রাইব্যুনাল করতে পারবে। অভিযোগকারী নিরাপত্তা কে দিবে? পুলিশ দিবে। নাম পরিচয় গোপন থাকবে। এলো 28 ধারার বিধান, আর কোনো কিছু নাই এখানে। আর আর কোনো কিছু নাই। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট। রিটেন ভাষা, অপরাধ সংগঠনের আইনগত অনুমান অন্যান্য আইনে যেহেতু বলা রয়েছে। আইনসঙ্গত প্রিজাম্পশনটা কি? মাদক আইনে বলা রয়েছে, মাদক সম্মত 55। অপরাধ সংগঠনের ক্ষেত্রে এই যে মাদকের আইন, কিছু কিছু জিনিস আছে এগুলা বললাম তো রিডিং এর উপর নির্ভর করে। আপনি সব একের সব করে যাইতে হবে তা না, একেবারে মোটামুটি আসার মতো ওগুলোই পড়ুন। অর্থাৎ এই আইনে বলছে 29-এ বলছে যে কোনো ব্যক্তির হেফাজত অথবা তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে থাকা। আই রিপিট, কোনো ব্যক্তির হেফাজত অথবা তত্ত্বাবধানে প্রত্যক্ষ ডিরেক্টলি তার হেফাজতের স্থান থেকে মানব পাচার বা অভিবাসী চোরাচালানের শিকার ব্যক্তি অপরাধ সংগঠনে ব্যবহৃত কোনো বস্তু যদি উদ্ধার হয়, ওই ব্যক্তি যদি মানব পাচার কারী বা অভিবাসী চোরাচালানকারী হিসেবে যুক্তিসঙ্গত সন্দেহ করা হয়। যেমন আমি আমি রফিকের বাসায় গেছি অথবা তালিমের বাসায় গেছি, যা কি করছি, তার হেফাজতে একটা শিশু পাওয়া গেছে অথবা তার আন্ডারে একটা মহিলা পাওয়া গেছে। তাকে জিজ্ঞেস করলাম এই মহিলাকে, আপনি যদি স্যাটিসফ্যাকশন মূলক বা কোনো জবাব না দিতে পারেন, আমি যদি সাসপেক্ট করি এটা আপনার কাউকে মানব পাচারের উদ্দেশ্যে আপনি এখানে রাখছেন, যদি এরকম না দিতে পারেন তাহলে আপনাকে দায়ী করা হবে। এটাই বলছে যে মানব পাচার অভিবাসী চোরাচালান হিসেবে যুক্তির সঙ্গে সন্দেহ করা হয়, অথবা উদ্ধারকৃত ব্যক্তি তাকে মানব পাচারী চোরাচালান হিসেবে শনাক্ত করেন, যে আমি এটা শনাক্ত করছি। তাহলে ভিন্নরূপ প্রমাণিত না পড়ে আপনি যদি প্রমাণ করতে না পারেন, তাহলে ওই ব্যক্তি মানব পাচার অভিবাসী চোরাচালান বলে অপরাধ করেছেন, এক কথাই। তাহলে মনে রাখতে হবে যে এখানে হেফাজতের তত্ত্বাবধান ভিকটিম বস্তু উদ্ধার করা হয়, সন্দেহ করা হয়, সেই ক্ষেত্রে প্রিজাম্পশন বলে গণ্য হচ্ছে। তবে প্রিজাম্পশন চূড়ান্ত প্রমাণ নয়, খেয়াল রাখবেন। আপনি এই প্রিজাম্পশন ধারণা করলে যে এটা চূড়ান্ত প্রমাণ, সেটা প্রমাণিত হবে না। ভিন্নরূপ প্রমাণিত হলে এই অনুমান খণ্ডিত হতে পারে, খেয়াল রাখবেন। তাহলে প্রিজাম্পশন বা ধারণা কি চূড়ান্ত নয়, কিন্তু যদি তালিম যদি ভিন্নরূপ প্রমাণিত করতে পারে তাহলে খণ্ডিত হতে পারে। যদি ভিন্ন প্রমাণ না করতে পারে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 31 যেটা রিটেনের প্রশ্ন, এখানে একটাই রিটেনের প্রশ্ন। এক যদি আসে পরীক্ষায়, ভাগ এটা আসছিল গতবার, গত না আগের বার। যে মানব পাচার আইনে প্রতিরোধ তল্লাশি আটকের বিধান কি? 31, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এটা 31, প্রতিরোধমূলক তল্লাশি যেটা পুলিশ করবে, যে মানব পাচার অভিবাসী চোরাচালান প্রতিরোধের জন্য নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে, এবং পুলিশকে বিশেষ তল্লাশি সরঞ্জাম দলিল আটক করার ক্ষমতা রয়েছে। আই রিপিট, মানব পাচার অভিবাসী চোরাচালান প্রতিরোধ আইনে 2026-এ এই প্রতিরোধ করার জন্য নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। পুলিশকে বিশেষ তল্লাশি এবং সরঞ্জাম দলিল আটক করার ক্ষমতা দেওয়া হয়েছে। কিরকম বলছে? 31-এ বলছে ক্ষমতা কার? ক্ষমতা হচ্ছে সাব ইন্সপেক্টর বা তদন্ত, অর্থাৎ তদন্ত পদমর্যাদা পুলিশ কর্মকর্তা এবং ঊর্ধ্বতন নিয়ন্ত্রণ কর্মকর্তা যদি অনুমোদন দিয়ে থাকে বা নির্দেশ দিয়ে থাকে, অবশ্যই প্রতিরোধ তল্লাশি করতে পারবে। ভেরি ইম্পর্টেন্ট। 31-এ বলছে কার ক্ষমতা? সাব ইন্সপেক্টর বা তদন্ত পদমর্যাদা কর্মকর্তা অনুমোদন বা নির্দেশনায় প্রতিরোধ তল্লাশি করতে পারবেন। সেখানে আঙ্গিনায় প্রবেশ করবেন এবং অপরাধে ব্যবহৃত যে সকল বস্তু রয়েছে, সরঞ্জাম, তথ্য প্রমাণ, দলিলাদি আটক করতে পারবেন। তিনটা বিষয়: প্রতিরোধ তল্লাশি করবেন, আঙ্গিনায় প্রবেশ করবেন, অপরাধে ব্যবহৃত যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনি কি করবেন? দলিলাদি আটক করতে পারবেন। তবে শুধু 31-এ শুধু কার কার ক্ষমতার কথা দেখলেন। এখন হচ্ছে কখন এই আইন অনুযায়ী 31 কখন বিনা পণে তল্লাশি করতে পারে বলছে। সরঞ্জাম আছে, উপাদান আছে, পরোয়ানা পেতে বিলম্ব হতে পারে। আপনি আদালতে দিলে যে আপনি যতক্ষণ আবেদন করবেন, করলে এদিকে তারা ভাইগে যাইতে পারে। মানব পাচারে যারা হেফাজতে, এরাও এদেরকে দূরে সরে রাখতে পারে। অপরাধের সংগঠনের যে প্রমাণ রয়েছে এগুলো নষ্ট করতে পারে। তাহলেই আপনি বিনা পণে তল্লাশি করা যাবে। মনে রাখবেন যে এই আইন অনুযায়ী কখন বিনা পণে তল্লাশি করবেন। তবে তল্লাশির আগে সবসময় খেয়াল রাখবেন, তল্লাশি করতে গেলে অবশ্যই 2 বা ততোধিক যারা অনারেবল হ্যাবিটেন্ট থাকবে বা সম্মানিত অধিবাসী থাকবে, এবং তাদেরকে অবশ্যই সাক্ষী হওয়ার জন্য আহ্বান করবেন। এটা হচ্ছে অন্যান্য ফৌজদারি কার্যবিধি 103 আমরা পড়েছি। অর্থাৎ তল্লাশির সময় কি করবেন? জব্দকৃত সরঞ্জাম তালিকা করবেন, সরঞ্জাম যেখানে পাওয়া গেছে সেই স্থান উল্লেখ করে একটা তালিকা করবেন, জব্দলি করবেন, এবং জব্দলি করে আপনি কি করবেন? একটি সাক্ষীদের স্বাক্ষর করবেন। এবং সেটা কি সিআরপিসি আমরা পড়েছি কিন্তু 103 অনুযায়ী মানবাধিকার এবং মানবিক মর্যাদা করে তল্লাশি করতে হবে। খেয়াল রাখবেন যে সিআরপিসি 103 অনুযায়ী অনুসরণ করে ব্যক্তির মানবাধিকার এবং মানবিক মর্যাদা করে সম্মান তল্লাশি করতে হবে। খেয়াল রাখতে হবে। এবং যদি নারী থাকে, নারীর বিরুদ্ধে তল্লাশি করতে হলে অবশ্যই
ওই দলের সঙ্গে অবশ্যই একজন নারী পুলিশ কর্মকর্তা অথবা নারী প্রবেশন কর্মকর্তা রাখবেন। আই রিপিট, যদি নারীর বিরুদ্ধে কোনো নারী তল্লাশি করতে চান অবশ্যই একজন নারী পুলিশ কর্মকর্তা অথবা নারী প্রবেশন কর্মকর্তা থাকতে হবে। দেখেন এই কথাগুলো আমরা কার্যবিধি করেছি, বিভিন্ন ঘুরে ফিরে কথাগুলো একই, জাস্ট ধারাগুলো দ্বারা করাইছে আর কিছু না। 31/4 অবশ্যই খেয়াল রাখবেন, তল্লাশি শেষ করছেন কত ঘন্টার মধ্যে যিনি দায়িত্বে থাকবেন রিপোর্ট দেবেন, অবশ্যই 72 ঘন্টা, এটা এমসিকিউ পরীক্ষা আসবে, এটা তালিম যে তল্লাশি শেষ হওয়ার কত ঘন্টার মধ্যে রিপোর্ট দেবে, 72 ঘন্টা, এটা এমসিকিউ পরীক্ষা আসবে। তল্লাশি কারণ, তল্লাশি ফলাফল একটি প্রতিবেদন তৈরি করে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট অথবা ট্রাইব্যুনালকে দিবেন। রিপোর্টের কপি, রিপোর্টের কপি কপি কয়টা হবে, যে প্রতিবেদন একটি করে কপি অবশ্যই যারা নেতৃত্ব দিয়েছেন কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা দিবে, এবং যার বিরুদ্ধে তল্লাশি পরিচালনা হবে তাকেও দিবে। অর্থাৎ মূলত হচ্ছে আয়ু কর্মকর্তাকে দিবে, এবং যার বিরুদ্ধে যেখানে তল্লাশি করতে গেছেন তার সেও একটা অধিকার পাওয়ার, কপি পাওয়ার অধিকার, খেয়াল রাখবেন। তাহলে শর্টকাট হিসেবে আমরা নিতে পারি 31-এ বলছে এসআই বা তদন্ত পদমর্যাদা, দুজন সাক্ষী উপস্থিত থাকবে, যদি সাক্ষী সেখানে নারী থাকে নারী কর্মকর্তা দিয়েও তল্লাশি করবেন, এবং রিপোর্ট কত ঘন্টার মধ্যে দিবে সেটা হচ্ছে কি 72 ঘন্টা। এসআই বা তদন্ত তল্লাশি করবে, 2 বা ততোধিক সম্মত অভিবাসী ডাকবে, নারী তল্লাশি অবশ্যই নারী প্রবেশন কর্মকর্তাকে সেখানে উপস্থিত রাখবে, 72 ঘন্টার মধ্যে কি করবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষে বা আদালতে রিপোর্ট প্রদান করতে হবে। আর বিনা পরোয়া তল্লাশির সূত্রটা কি অবশ্যই খেয়াল রাখবেন, বিলম্বের অপরাধ এবং প্রমাণ নষ্টের আশঙ্কা বিনা পরোয়ানায়। এই আইনে একটা কথা বলছে যে বিলম্ব অপরাধ হয়ে যেতে পারে, প্রমাণ নষ্টের আশঙ্কা থাকলে তাহলে বিনা পরোয়ানা তল্লাশি করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 31, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যার 30 32, রয়ে গেছে স্যার, 30 তদন্ত। 30 হচ্ছে তদন্ত, জি স্যার। দরকার নাই, দরকার নাই, রিজেক্ট করে দিবে, এগুলো দরকার নেই, সাব ইন্সপেক্টর তদন্ত হয়ে যাবে, সাব ইন্সপেক্টরে পড়ে যাক, তোমরা দরকার নেই। 32, ব্যাংক হিসাব ইত্যাদি নিষ্ক্রিয়করণ, যেগুলো হচ্ছে মাদক আইনে পড়েছিলাম, জাস্ট এটা একটু নেন। ব্যাংক হিসাব ইত্যাদি যদি এরকম মানব পাচার ও বেশি চলাচল আইনে যদি কারো যদি দেখা যায় সে বাইরে বাড়ি গাড়ি করছে বা এরকম কোনো কিছু বা কোনো অর্জিত কোনো অর্থ সম্পদ রয়েছে, তাহলে কি করবে, তদন্তকারী কর্মকর্তা তদন্ত ব্যাংক এবং নিষ্ক্রিয় করার জন্য তাদের নিয়ন্ত্রণের ব্যবস্থা করবে। এবং ব্যাংক কর যা যা কিছু পাওয়া যায়, যে মাদক আইনে আমরা 33-এ পড়েছি, মেবি 33 মাদক, তদন্তকারী কর্মকর্তাকে যদি কি করবে, যে যিনি আয়ু হবেন সাব ইন্সপেক্টর বা যেই হবেন মানব পাচার এই মানব পাচার বা চোরাচালানির সঙ্গে জড়িত, ওখানে বলছে মানব মাদকের সাথে জড়িত, তাহলে অবৈধ অর্থ সম্পদ সংগ্রহ করেছেন। ওই যে সেখানে বলছিলাম যে কোন নামক ব্যক্তি যে একজন যাকে অ্যারেস্ট করেছে তার 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 যাকে অ্যারেস্ট করেছে তার সম্পত্তি বিদেশে তার ভাগ্নিদের বা তার মেয়েকে দিয়ে পড়ালেখা করাচ্ছে, অর্থলগ্নি। ওই যে অর্থলগ্নি, টাকা পয়সা দিয়ে বিদেশে এসে আমেরিকা একটা অস্ট্রেলিয়া এসে পড়াশোনা করতেছে, এখন তাকে তার এই তার পাসপোর্ট বা তার টাকার পরবর্তী আইনের পদ্ধতি কি, এটাই বলছে। তার ব্যাংক রেকর্ড হিসাব করার পর তার যা যা আছে সবকিছু, মানি লন্ডারিং এখানে বলছে যে মানি লন্ডারিং 2012, এই মানি লন্ডারিং 2012টা আমরা 2-3 আইন পড়বো। মানি লন্ডারিং অনুযায়ী এই ব্যাংক হিসাব, আয়কর হিসাব, রেকর্ড কি করবে, এগুলা প্রয়োজন হলে তদন্তকারী কর্মকর্তা মানি লন্ডারিং 2012 অনুযায়ী ব্যবস্থা করবে। এবং বলা রয়েছে তদন্তকারী কর্মকর্তা যে এই ও মানব পাচার অভিবাসী চোরাচালানের মাধ্যমে অর্জিত যে সম্পত্তি রয়েছে এই মানব পাচার মানি লন্ডারিং 2012 অনুযায়ী তদন্ত পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে পারবেন। কিভাবে করবে, অবশ্যই ট্রাইব্যুনাল অনুমতি নিবে, একবার রিডিং করবে, ট্রাইব্যুনাল অনুমতি নিয়ে কি করবে, ব্যাংক হিসাব রেকর্ড করবে, ব্যাংক নিষ্ক্রিয় করবে, ফ্রিজিং করবে, নিষ্ক্রিয় ফ্রিজিং করে দিবে, আটক করে দিবে, এবং সৎ সম্পত্তি যদি থাকে সেগুলো যাচাই বাছাই স্ক্রুটিনাইজিং করবে, এবং করার অনুমতির জন্য দেওয়ার পরেই, অনুমতি পেলেই, আর ট্রাইব্যুনাল অনুমতি পেলেই আপনি এগুলো করতে পারবেন। আর যদি কোনো যদি পাওয়া যায়, যুক্তিসঙ্গতভাবে পাওয়া যায়, তার কারণ থাকে, তার বাড়ি, তার স্থাপনা, জমি, যানবাহন এরকম কোনোভাবেই তার এই টাকা পয়সা ব্যবহৃত হয়েছে, চেষ্টাই হয়েছে, এই যে পতিতালয় করছে মনে করছেন যে, বা প্রতিষ্ঠানটাই পতিতালয় দিয়ে করছে, তখন যদি এরকম মনে হয় তাহলে নিজের নিয়ন্ত্রণে আটক রাখার আদালত কি করবে, ট্রাইব্যুনাল অনুমতির জন্য আবেদন করবে, যেগুলো এগুলা নিজের নিয়ন্ত্রণে জানা। ট্রাইব্যুনাল কি করবে, একটু কথা রয়েছে, যখন এরকম কোনো অগ্রগতি আমরা যখন আবেদন করি, কোর্ট কি করে, এটা একটা অর্ডার শিট করে এবং কোর্ট এটা পর্যালোচনা করে, পর্যালোচনা করে যদি আবেদন করে থাকে তাকে হেয়ারিং করে, সুযোগ দেয়, ডাকে, এবং যদি মনে করে আদালত যে যুক্তিসঙ্গত যদি মনে করে তাহলে অনুমতির কপি বা অর্ডার শিটের কপি আদালত কি করে কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিবে। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে অনুমতি পাওয়ার পর পরীক্ষা নিরীক্ষার কত অগ্রগতি ফলাফল সবসময় ট্রাইব্যুনালকে জানাতে হবে, আর কোনো কিছু নাই। অর্থাৎ 32-1 হচ্ছে ব্যাংক, কর, ফ্রিজ, সম্পদ, ট্রাইব্যুনাল কথা বলছে। 32-1 হচ্ছে ব্যাংক কর রেকর্ড জব্দ করবে, মানি লন্ডারিং ব্যবস্থা করবে। 32-2 এবং আদালত অনুমতি নিবে, ট্রাইব্যুনাল অনুমতি পেলেই সেটা ফ্রিজিং করবে। 32-4 বলছে বাড়ি, স্থাপনা, জমি, যানবাহন সেগুলো কি করবে, আটক করবে। আর 32-5 ট্রাইব্যুনাল অনুমতি নিয়ে এগুলার পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। এবং 32-6 বলছে অবশ্যই অগ্রগতি ফলাফল বিজ্ঞ আদালতে বা ট্রাইব্যুনালকে জানাতে হবে, আর কোনো কিছু না। এটার প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন আসতে পারে
যে মানব পাচার ও বেশি চলাচলের মাধ্যমে অর্জিত সম্পদ অবৈধ অর্থ সম্পদের ক্ষেত্রে তদন্ত কর্মকর্তা কি ক্ষমতা দেওয়া হয়েছে? ভেরি ইম্পর্টেন্ট এটা। সাব ইন্সপেক্টর গুরুত্ব দিবেন এই তিনটা জায়গায়, যেগুলো হচ্ছে যে তদন্ত এএসআই তদন্ত কর্মকর্তা এই পদে আসবে না। সাব ইন্সপেক্টর এটা ওই 33, এটা ওই সাব ইন্সপেক্টরদের জন্য। সম্পত্তি হস্তান্তর নিষেধ, একই কথা, এটা পড়ার কিছু নাই। খেয়াল রাখবেন যে কোনো কারণে যদি সম্পত্তি তার পাওয়া যায় 33-এ, যে কোনো কারণে মানব পাচার অভিযোগ অর্জিত হয়েছে কোনো সম্পত্তি, তাহলে অবশ্যই যাতে সে হস্তান্তর করতে না পারে, গোপনে সরিয়ে ফেলতে না পারে, তাহলে সেটা প্রমাণিত হলে সেটা বাজেয়াপ্ত বলে বলে হবে, গণ্য হবে। এবং তদন্ত চলাচল করে, তদন্ত চলাকালে যদি কোনো সম্পত্তি পাওয়া যায়, হস্তান্তর নিষিদ্ধ করে দেবে। বিক্রি করা যাবে না, বন্ধক দেওয়া যাবে না, অন্য কাউকে স্থানান্তর করা যাবে না। এই ওই একই, যদি এরকম পাওয়া যায়, এরকম সম্পত্তি পাওয়া যায়, সেম অ্যাজ ইউজুয়াল বিফোর সেকশন 32, অর্থাৎ 32 অনুযায়ী আমরা যেটা পাইলাম যে আপনার তদন্ত কর্মকর্তা কি করবে, আবেদন করবে, কোর্ট এটা যাচাই বাছাই করবে, যাচাই করে সেটা যদি মনে হয় সেটা অনুমতি দেওয়ার পর পরবর্তী আয়ু সেটা ব্যবস্থা করবে। একেবারে শর্ট করে লিখবেন, একটা বলে আরটা এটা হয়ে যাবে, দেখেন একই বিষয়। ওই বিদেশে থাকা সম্পত্তি একই, ওইগুলো একই, ওই ফ্রিজ করবে, আটক করবে, অন্য কোনো কিছু দরকার নেই। এত আহামরি কোনো কিছু না। আহামরি কিছু না, একবার রিডিং করে নেন, একটা বলে আরেকটা হয়ে যাবে, দেখবেন। দেখছি তো এই চারটা সেকশন ছাত্র ইয়ারা পড়বেন। 35 লেস ইম্পর্টেন্ট দরকার না, যে এটা বলছে যে এমসিকিউ আসবে, যে ফৌজদারি কার্যবিধি পেনাল কোড এক্সট্রাডিশন প্রযোজ্যতা, মানে এ 35 সেই বলছে বিশেষ বিধান না থাকে এই আইনে মামলা তদন্ত বিচারের ক্ষেত্রে কি কি আইন ব্যবহৃত, ফৌজদারি কার্যবিধি হচ্ছে ক্রিমিনাল কোর্ট, ওই যে আইনের অতি প্রযোজ্যতা যেটা হচ্ছে এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্স, ফৌজদারি কার্য ব্যবহার করবেন, পেনাল কোড ব্যবহার করবেন, এবং সাক্ষ্য আইন ব্যবহার করবেন। এই এই মানব পাচার আইন এই নিয়ে বলছে সব দায় দায়িত্বের ক্ষেত্রে সবই এখানে পেনাল কোড পরিচিত হবে, এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্স ব্যবহৃত হবে, সিআরপিসি ব্যবহৃত হবে, সাক্ষ্য আইন ব্যবহৃত হবে। এই আইনে বলছে যে মোটামুটি 4-5টা আইন ব্যবহৃত হয়। কি কি? সিআরপিসি, পেনাল কোড, এক্সট্রাডিশন। এটা হলো এমসিকিউ, দরকার নেই, রিটার্নে কোনো বালাই নেই। রুদ্র কক্ষে বিচার, ক্যামেরা, ইন ক্যামেরা ট্রায়াল, এটা আমরা নারী শিশু অনা শিশু আইনে পড়েছিলাম। এক ক্যামেরা ট্রায়ালটা কি, এটা যার সঙ্গে এসে পড়বেন, এবং কারা উপস্থিত থাকবে। ক্যামেরা ট্রায়াল কি, ইন ক্যামেরা ট্রায়াল কি, অথবা কারাগার উপস্থিত, এক কথা ন্যায় বিচার স্বার্থে বিশেষ করে নারী শিশুর ভিকটিম সুরক্ষার করা বিবেচনা করে আর ট্রাইব্যুনাল যদি প্রয়োজন মনে করে যে মামলার কার্যক্রম বিচার রুদ্র কক্ষে করতে পারে, তাহলে এই ট্রাইব্যুনাল ও এই সিদ্ধান্ত খেয়াল রাখতে হবে। আর হচ্ছে এই রুদ্র বিচার চলাকালে উপস্থিত থাকতে পারে মামলার পক্ষগণ, তাদের নিযুক্ত আইনজীবীগণ, প্রয়োজন অন্যান্য প্রতিনিধি, একটু খেয়াল রাখবেন। আসামের অনুপস্থিতি বিচার, ভেরি ইম্পর্টেন্ট। এই আমরা যেহেতু এটি নতুন আইন করছে, এবং আসাম অনুপস্থিত যেহেতু আসামে পলাতক থাকে, সেই ক্ষেত্রেও আমরা আসামের অনুপস্থিতি, যেমন এসিড আইন, নারী শিশু কত, নারী শিশু কত 21 নাকি, দ্রুত বিচার 14 না, আর নারী নারী শিশু 21। আর দ্রুত বিচারে 14 নাকি? আচ্ছা, দ্রুত আসলে এসিডেন্টে 18। আচ্ছা, বিচার, 18 এসিড 18। আর হচ্ছে এই আইনের দ্রুত বিচার 21। বিচারে 11। আচ্ছা, আর এখানে হচ্ছে 43। এই আচ্ছা 11 স্যার। stop। হ্যাঁ, স্টপ। 39। আচ্ছা, গুড। এখানে 43 খেয়াল রাখবো, আসাম অনুপস্থিত বিচার। তাহলে আসামে অনুপস্থিত বিচারের ক্ষেত্রে আমরা সিস্টেমটা বা প্রসিডিউরটা জানি, যে পলাতক বা আত্মগোপনকারী আসামিকে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে অনুপস্থিত বিচার করা যায়, এটা জানেন আপনারা। এখানে এই গ্রেপ্তারে এড়ানো, পলাতক আত্মগোপন করছে, বিচারের জন্য বিচারের জন্য হাজির হতে এড়াচ্ছেন, আশু গ্রেপ্তার সম্ভাবনা, সেই ক্ষেত্রেই বিচার করতে পারে। তো খেয়াল রাখবেন এখানে এমসিকিউ আছে, যে অভিযোগপত্র বা তদন্ত প্রতিবেদন গ্রহণ তারিখ হতে সে যদি 15 কার্য দিবসের মধ্যে একটি বহুল প্রচারিত হয়, এটা একটা এমসিকিউ, কতদিনের মধ্যে নোটিশ পাওয়ার, 15 কার্য দিবসের মধ্যে যদি জাতীয় পত্রিকায় তথ্য প্রযুক্তি, জাতীয় পত্রিকায় পেপারে দিল অথবা কোনো অনলাইনে দিল, সেটা যদি হাজির হওয়ার দিয়ে দিতে পারে। যদি হাজির না হয় তাহলে অবশ্যই অনুপস্থিতি তার বিচার কার্যক্রম আহ, আহ, হতে পারে। তবে খেয়াল রাখতে হবে, তবে আদালতে যদি ওই অভিযুক্ত ব্যক্তি যদি ট্রাইব্যুনালে হাজির হওয়ার পর, খেয়াল রাখবেন যে এই বিধান প্রযোজ্য হবে না, যে আদালতে সে হাজির হয়েছে একেবারেই পলাতক করে আলাদা হিসাব। এই যে আদালতে হাজির হয়েছে, জামিন হয়েছে, জামিন হওয়ার পরে পলাতক হয়েছে, হাজির করানোর পর পলাতক হয়েছে, জামিনের পর পলাতক হয়েছে, তবে এই বিধান প্রযোজ্য হবে না, এটা একটু খেয়াল রাখবেন। খেয়াল রাখতে হবে, যদি এরকম কারণ লিপিবদ্ধ হয় সরাসরি, অবশ্যই অনুপস্থিতি বিচার কার্যক্রম পরিচালনা করতে পারে। তাহলে পলাতক আত্মগোপন হলে থাকতে হবে, আশু গ্রেপ্তার সমন্বয় থাকতে হবে না, নোটিশের সময় কত, কার্য দিবস, সংবাদপত্র কোনটি একটি বহুল প্রচারিত, ইংরেজি জাতীয় পত্রিকা অবলিক, অতিরিক্ত যদি সেটা তথ্য প্রযুক্তির উপযুক্ত মাধ্যম হতে পারে, হাজির না হলেও অনুপস্থিতি বিচার। পলাতক বিশেষ ক্ষেত্রে কারণ লিপিত করা সরাসরি অনুপস্থিত হতে পারে। আমরা একেবারে শেষ দিকে চলে আসছি। ম্যাজিস্ট্রেট কোর্টে জবানবন্দি গ্রহণের ক্ষমতা, জাস্ট এইটুকু নিবেন, এটা আর কোনো কিছু নেই, এটা ব্রিটেনে কিছু নাই। আমরা ম্যাজিস্ট্রেটের কর্তৃক এই আইনে 44, যে
এই দ্বারা উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ সাক্ষী ভিকটিমের দ্রুত ম্যাজিস্ট্রেটের মাধ্যমে রেকর্ড করবে। যেমন 160 কে করবে, অনুরোধ কে করবে? এই আইনে যে ম্যাজিস্ট্রেট কোর্টে জন্মদিন গ্রহণ ক্ষমতা, অনুরোধ কে করবে? অবশ্যই তদন্তকারী কর্মকর্তা অনুরোধ করবে। কে কেউ অপরাধের শিকার ব্যক্তি, ঘটনার সম্পর্কে অকিবহাল, ঘটনা নিজে চোখে দেখেছেন। ওই যে আমরা আমরা নারী শিশুর কত পড়ছি, 22 পড়ছি, যেটা হচ্ছে, আর হলো ফৌজদারি কার্যবিধির 164 364 যেটা আমরা বলি, এটাই। অর্থাৎ এখানে ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট অনুরোধ করবে। এবং কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট? প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে লিখিতভাবে অনুরোধ করবে। এবং ম্যাজিস্ট্রেট কি করবে? সে যে কোনো স্থানে, ওই যে 22 দ্বারা যেটা পড়ছে, নারী শিশু, সে যে কোনো স্থানে জন্মদিন গ্রহণ করতে পারে। গ্রহণ করা জবানবন্দির তদন্তকারী কর্মকর্তার কাছে আবার পাঠাবে যে কপিটা। এটাই নিয়ম। ওই ফর্মা বললো না, প্রসিডিউরটা ওই একই। তবে একটু কথা রয়েছে, এই জবানবন্দি কখন সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য? বেরি বেরি মনোযোগ দেন। একটা কথা এখানে 44-এ 3টা একটু গুরুত্ব দিবেন, যে কখন জবানবন্দি সাক্ষ্য গ্রহণযোগ্য? যখন মৃত্যুবরণ করেছে, সাক্ষ্য দিতে অক্ষম, তাকে খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ আমরা সাক্ষ্য আইনের 32 এবং 33 এখানে আমরা অনুসরণ করব। এটার সাথে কানেক্টিভিটি ট্রাইব্যুনাল আইনে যে এই সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারবে, খেয়াল রাখতে হবে। তবে খেয়াল রাখবেন, নারী শিশুতে যেরকম বলছে তার জবানবন্দির ভিত্তির উপরে কোনো কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে না, এখানেও বলছে যে শুধু জবানবন্দির উপর ভিত্তি করে ট্রাইব্যুনাল তাকে শাস্তি দিতে পারে না, পারে না, পারে না। একটু পড়ে নেবেন, যেটা যেখানে একটু টাচ দেয় একটু নিয়ে, বুঝছেন, টাচ দিয়ে। আর 47টা আপনি রিডিং করবেন, এখানে দরকার নেই। জাস্ট হচ্ছে বিদেশি যে দলিলগুলো থাকবে, যে দলিলগুলো এখানে আসবে, বিদেশ থেকে আসা নির্দিষ্ট দলিলপত্র, সঠিক সর্বা স্বাক্ষর প্রমাণীকরণ, যেগুলার কানেক্টিভিটি, যে বিদেশি দলিল কখন গ্রহণযোগ্য হবে, বিদেশের লিখিত কোনো দলিল পাওয়া গেছে, আদালতের আদেশ আছে, তদন্ত প্রতিবেদন, সরকারি ঘোষণা, এগুলো হচ্ছে কোনো শর্ত পূরণ হলেই সেটা বিদেশি দলিল বা লিখিত প্রমাণ গ্রহণযোগ্যতা রয়েছে আমাদের এই মানব পাচার ও অভিবাসী আইনে 47 ধারা। জাস্ট রিডিং, এখানে মুখস্থ করার রিটেনে কিছু নাই। এটা ইম্পর্টেন্ট। এটা রিটেনের প্রশ্ন, একটা 49, সেটা দিয়ে শেষ করে দেবো। 49 রিটেনের প্রশ্ন। প্রশ্ন আসতে পারে যে ভিকটিমকে কিভাবে চিহ্নিত করে? মানব পাচার ও অভিবাসী ত্রুটি আইনে ভিকটিমকে প্রত্যাবাসন পুনর্বাসনের বিধান কি? 49 লিখিত প্রশ্ন। এক কথা হচ্ছে, এ দ্বারা উদ্দেশ্য হচ্ছে মানব পাচার ও অভিবাসী চোরাচালানের শিকার ব্যক্তিকে শনাক্ত করা, প্রথম হচ্ছে এটা, উদ্ধার করা, দেশে ফিরিয়ে আনা, পুনর্বাসন। অর্থাৎ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কি? 49 ভেরি ইম্পর্টেন্ট লিখিত প্রশ্ন। আই রিপিট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখিত প্রশ্ন, যে মানব পাচার সুরক্ষা আইনে ভিকটিমকে কিভাবে দেশে ফিরিয়ে আনা পরবর্তী কার্যক্রম কি? অর্থাৎ কি করবে? আইডেন্টিফিকেশন করবে, রেস্কিউ করবে, এবং রেপ্রিটেশন করবে, এবং পুনর্বাসী রিহেবিলিটেশন করবে। এইটাই হলো কথা। অর্থাৎ এই কাজগুলো সরকার করবে, এবং সরকারি বেসরকারি সংস্থার সঙ্গে অংশীদারিত্ব বৃদ্ধিতে কাজ করবে। এই যে চিউ প্রো 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 একটু লিখছি, চিহ্নিত করবে, উদ্ধার করবে, প্রত্যাবাসন, 4টা মনে রাখবেন। চিহ্নিত করবে, উদ্ধার করবে, প্রত্যাবাসন করবে, এবং পুনর্বাসন। চি উ প্র পু, এটা মনে রাখবেন। চিহ্নিত, উদ্ধার, প্রত্যাবাসন, পুনর্বাসন, ভেরি ইম্পর্টেন্ট। এবং যদি ভিকটিমকে প্রত্যাবর্তন করা হয়, কিছু কিছু হচ্ছে বাংলাদেশ থেকে ভিকটিম বাংলাদেশে ফেরত দেওয়া হয়, আর বিদেশি ভিকটিম নিজ দেশে ফেরত দেওয়া হয়। বাংলাদেশি ভিকটিম বাংলাদেশে ফেরত, আর বিদেশি ভিকটিম নিজ দেশ থেকে ফেরত। মনে রাখবেন যে যদি কোনো ভিকটিম যদি বিদেশি হয়, তাহলে বিদেশে বাংলাদেশে ফেরত দেবেন, আর বিদেশ থেকে যদি বাংলাদেশে ফেরত আনবেন। এটা হচ্ছে 50। এই দুইটা, এই 49-এর 50 একটু পরে যায়। আর যদি এরকম হয় যে বিদেশি বাংলাদেশি ভিকটিম যদি হয়, তাহলে চোরাচালানের শিকার যদি চিহ্নিত করতে চান, তাহলে সরকার কি করবে? সরকার অবশ্য বাংলাদেশ দূতাবাসের সাথে বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু করবে। কার সাথে? এই লাইনটা মনে রাখবে, সরকার সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সাথে বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু করবে। প্রয়োজনে সহযোগিতা কার? পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খেয়াল রাখবেন এই জিনিসটা, মনে রাখবেন যে বাংলাদেশের নাগরিক বিদেশে যদি কোনো অপরাধের মানব পাচারের শিকার হয়, তাহলে এটা প্রক্রিয়াটা কি? বিদেশি বাংলাদেশ ভিত্তিক। খেয়াল রাখবেন, অবশ্যই দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ ফেরত আনার ব্যবস্থা করবে। প্রয়োজনে সহযোগিতা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই কথা নিয়ে মনে রাখবেন, আর কোনো কিছু দরকার নেই। 49-50টা পড়বেন। এই যে আরেকটা, এবং ফৌজদারি বিচারে 54, এই আইনে তিপ্পান্ন 54 আছে না মনে স্যার? করবেন। ফৌজদারি বিচার না, দরকার নাই। ফৌজদারি বিচারে ভিকটিম ও সাক্ষী সুরক্ষা, 3টা বিষয় মনে রাখবেন। এই আইনে, এই 54 ধারার, যে মানব পাচার ও অভিবাসী চোরাচালানের শিকার ব্যক্তি, যিনি শিকার হবেন, এবং উদ্দেশ্য হচ্ছে তাকে সুরক্ষা নিরাপত্তা প্রদান করা। খেয়াল রাখতে হবে যে পাচারের প্রত্যক্ষ যারা থাকবে, ভিকটিমদের দায়ী করবেন। অবশ্যই চোরাচালানের নির্দিষ্ট কার্যের ফলে ভিকটিম দায়ী নয়, খেয়াল রাখতে হবে, কারণ তাকে বিভিন্নভাবে ফসলায় বল প্রয়োগ করে নেওয়া হয়েছে। হুমকি ঝুঁকি থাকলে পুলিশ কি করবে? নিরাপত্তা দিবে, আর কোনো কিছু নাই এখানে। কি করবে? নিরাপত্তা দিবে। ভিকটিমরা অফ করা যাবে না, এগুলো দরকার নেই, এগুলো আপাতত সেকশন চল পুরো টাইম। আর মনে হয় নাই, মনে হয় আর আছে। শিশু ভিকটিম সুরক্ষা 55 সর্বশেষ। আর আছে মনে হয়? নাই মনে হয়। আছে স্যার, আছে 61 আছে, সমতার হ্যাঁ, নীতি।
হ্যাঁ, সমতার নীতি একটা আছে, একটা লেখা আছে। 61 আছে। 61টি আছে, একটা আরেকটা সেকশন আছে, নেন। এটা হচ্ছে শিশু ভিকটিম, শিশু যদি হয় ভিকটিম, একেবারে শিশু ভিকটিমের ক্ষেত্রে এগুলো হচ্ছে একেবারে শেষ দিক থেকে ওই প্রশ্ন দেয় না, প্রশ্ন দেয় না, যা হচ্ছে ওখান থেকে প্রশ্ন করবে, এত এত গভীরে যাবে না এত। বুঝতে পারছেন? আর শিশু ভিকটিম সাক্ষীর অধিকার হচ্ছে 55। শিশু ভিকটিম এবং খেয়াল রাখতে হবে ওই একই কথা, ঘুরে ফিরে ওই একই, যে শিশু আইন যদি খেয়াল রাখবেন, শিশু ভিকটিম হলে শিশু আইন 2013 ব্যবহার করবেন, অন্য কোনো কিছু না এখানে। শিশু উন্নয়ন কেন্দ্র রয়েছে, আটক রাখা যাবে না, গ্রেপ্তার করা যাবে না, এগুলো একটু কৌশল মনে রাখবেন। সর্বোত্তম কল্যাণ ব্যবহার করতে হবে, শিশু বান্ধব কর্মকর্তা, শিশুর প্রবেশন কর্মকর্তা, এগুলো কিছু বিষয় আছে, এগুলো ধারাটা মনে রাখলে নিজের মতো লেখা। তবে এই প্রশ্নগুলো যদি আসে পরীক্ষায়, আপনাদের দেখে দেখে প্রস্তুত সহ আসবে। এই যেগুলো পরে যে 49 থেকে যা পড়ালাম দেখে দেখে আসবে। 61টি টেটু নেন এই পর্যন্ত পরীক্ষা আসতে হবে। সমতার নীতি কি? পরীক্ষা আসতে পারে সমতার নীতি কি? এই সমতার নীতি ক্ষমতার অপব্যয় রোধ করার জন্য কোন আইনে বলা রয়েছে? অর্থাৎ কোনো পক্ষের বৈষম্য না করা, সরকারি কর্মচারী কর্তৃক যাতে তার দায়িত্ব পালনে অপব্যবহার না করা, দায়িত্ব পালন ব্যর্থতা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এক কথায় যে আপনি আসেন বলে যে আমি ক্ষমতার ব্যবহার করবো সেটা না, কোনো কেউ করতে পারে কোনো প্রতিষ্ঠানে। কোনো পক্ষের প্রতি বৈষম্য, যে কোনো পক্ষের প্রতি বৈষম্য আচরণ করা যাবে না। সরকারি কর্মচারী ক্ষমতার অপব্যবহার বা দায়িত্ব পালন ব্যর্থ হলেই এই ব্যবস্থা নেওয়া হবে। তো এই আইনের অধীনে সমতা নীতিটা কি? অভিযুক্ত ব্যক্তি থাকবে, মানব পাচার শিকার থাকবে, ভিকটিম থাকবে, সাক্ষী থাকবে এবং চোরাচালান শিকার থাকবে। এদেরকে সমতার নীতি অনুসরণ করা যাবে। বৈষম্য করা যাবে না কাকে? কোনো ব্যক্তির প্রতি, এই যে যাদের কাছে কোনো প্রকারই তাদের পক্ষে বৈষম্য করা যাবে না। আসামি, ভিকটিম, সাক্ষী সমতা ইজ ইকুয়াল টু বৈষম্য নয়। আর 61 যে যদি কোনো কারণে যদি এরকম প্রমাণিত হয় সরকারি ক্ষমতার অপব্যবহার করেছেন, আইনের দায়িত্ব পালন ব্যর্থ হয়েছেন, তাহলে আপনার ট্রাইব্যুনাল কি করবে? আপনার চাকরি বিধি অনুযায়ী, শৃঙ্খলা ভঙ্গ অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা হবে। অর্থাৎ দিন শেষে এই আইন যতগুলো করছে, বাস একটা আপনার বিরুদ্ধে খাড়া করে রাখছে যে আপনি যাই কিছু করেন না কেন, বাস আপনার হইতে পারে। যদি এরকম শৃঙ্খল যদি পাওয়া যায়, শৃঙ্খল ভঙ্গ যদি কোনো ব্যবস্থা যদি পাওয়া যায়, তাহলে আপনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে একটা এমসিকিউ, নিয়োগকারী কর্তৃপক্ষ অর্থাৎ এসপি আপনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে ট্রাইব্যুনালকে জানাবে। ট্রাইব্যুনাল জানার পরে পরবর্তী আপনার বিরুদ্ধে বিভাগের ব্যবস্থা হবে। আর কোনো কিছু নাই। তাহলে আমরা জানলাম সমতার নীতি অবশ্যই, বৈষম্য নিষিদ্ধ। যদি কোনো সরকারি কর্মচারী ক্ষমতা অপব্যবহার বা দায়িত্ব ব্যর্থতা হয়, অবশ্যই নিয়োগকারী কর্মকর্তা কি করবে? ট্রাইব্যুনালকে জানাবে। সংশ্লিষ্ট পরবর্তী ব্যবস্থা কি হবে? চাকরি বিধি অনুযায়ী পরবর্তী গৃহীত যে শাস্তিমূলক ব্যবস্থা সেটাও ট্রাইব্যুনালকে জানাতে হবে। এবং সময়সীমা কত? 1 মাস। এই ছিল আমাদের মোটামুটি আমাদের সাইবার সরি মানব পাচার এবং অভিবাসী চোরাচালান আইন 2026। মোটামুটি এই পর্যন্তই। কালকে থেকে মোটামুটি নতুন সিলেবাস আসতেছে ইনশাল্লাহ। কালকে তো একটু পড়াশোনা, এই 2টা প্রশ্ন দিলাম।